So this is lecture number 10 of Unit 4 DNA block elements. So brief introduction. So আমার নাম শুভদীপ মন্ডল and I am a PhD student in the Department of Chemistry, IIT Kanpur. So last lecture আমরা just inner transition elements বা A block elements নিয়ে আমরা ডিসকাস করা শুরু করেছিলাম। ওকে, সো বেসিক্যালি ইনার ট্রানজিশন এলিমেন্টস কেন বলা হয়? কারণ তো তো এগুলো এই এই যে এলিমেন্টস গুলো, এগুলো বেসিক্যালি যে ট্রানজিশন এলিমেন্টস, মানে পিরিয়ডিক টেবিলে যে ট্রানজিশন এলিমেন্টস কে রাখা হয় গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত, সেই সেই এলিমেন্টস এর বাইরে এই এলিমেন্টস গুলোকে রাখা হয় বেসিক্যালি, কারণ এগুলোকে এফ ব্লক এলিমেন্টস বলা হয়। মানে এদের যে লাস্ট ইলেকট্রনটা সেটা 4f এবং 5f অরবিটালে এন্ট্রি করে, তার জন্য এগুলোকে এফ ব্লক এলিমেন্টস বলা হয়। ওকে, সো তার জন্য এগুলোকে এই 4f এবং 5 ব্লক এলিমেন্টস কে পিরিয়ডিক টেবিলের জেনারেলি বাইরে রাখা হয়। তো 4f এলিমেন্টস কোনগুলো? 4f এলিমেন্টস হচ্ছে বেসিক্যালি ল্যান্থানামের পরে, মানে 57 অ্যাটমিক নাম্বার হচ্ছে ল্যান্থানাম। তো ল্যান্থানামের পরে সিরিয়াম 58 অ্যাটমিক নাম্বার থেকে 71 অ্যাটমিক নাম্বার লিউটেশিয়াম পর্যন্ত যে এলিমেন্টস গুলো 14 এলিমেন্টস, সেগুলোকে 4f ব্লক এলিমেন্টস বলা হয়। এগুলো হচ্ছে 4f ব্লক এলিমেন্ট। কেন? কারণ এদের যে লাস্ট ইলেকট্রন সেটা 4f অরবিটালে এন্ট্রি করে। নেক্সট যেটা অ্যাক্টিনাইডস বা যে 5f ব্লক এলিমেন্টস, তাদেরকে বলা হয় যে অ্যাটমিক নাম্বার 89 হচ্ছে অ্যাক্টিনাম। তারপর অ্যাটমিক নাম্বার 90 থোরিয়াম থেকে লরেন্সিয়াম অ্যাটমিক নাম্বার 103 পর্যন্ত যে 14 এলিমেন্টস, তাদের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা 5f অরবিটালে এন্ট্রি করে, তার জন্য এদেরকে আমরা 5f ব্লক এলিমেন্টস বলি। ওকে, সো বেসিক্যালি 4f এলিমেন্টস গুলোর জন্য যে ল্যান্থানামের পরে যে এলিমেন্টস গুলো আসছে 58 থেকে 71, তার জন্য এদেরকে আমরা ল্যান্থানাইডস বলি, সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত। আর 5f এলিমেন্টস ক্ষেত্রে অ্যাক্টিনামের পরে, মানে অ্যাটমিক নাম্বার 89 এর পরে, 89 এর পরে অ্যাটমিক নাম্বার 90 থেকে 103 পর্যন্ত যে 14 এলিমেন্টস, তাদেরকে আমরা অ্যাক্টিনাইডস বলি, কারণ অ্যাক্টিনামের পরে ওই এলিমেন্টস গুলো আসছে বলে। তো তো এই সেশনে আমরা জাস্ট ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস এর যে এলিমেন্টস গুলো আছে তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, তাদের ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ, এগুলো নিয়ে জাস্ট ডিসকাস করবো বেশি। তো ল্যান্থানাইডস যেটা বললাম যে অ্যাটমিক নাম্বার 58 সিরিয়াম থেকে অ্যাটমিক নাম্বার 71 লিউটেশিয়াম পর্যন্ত, তাদের যে ইলেকট্রনিক কনফিগারেশন, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, সেটা হচ্ছে এলিমেন্টস এর লাস্ট ইলেকট্রন 4f অরবিটালে এন্ট্রি করবে। তো তাদের যে এলিমেন্টাল স্টেটে যে ইলেকট্রনিক কনফিগারেশন, সেটা তাদের 6s অরবিটালে দুটো ইলেকট্রন থাকবে এবং 4f অরবিটালে তাদের ভেরিয়েবল অকুপেন্সি থাকবে। কেন? কারণ কোনো এলিমেন্টের ক্ষেত্রে, মানে 4f 0 1 2 3 এরকম করে তাদের 4f অরবিটালে ভেরিয়েবল অকুপেন্সি থাকবে উইথ ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার জেড। কারণ কিছু কিছু এলিমেন্টের গ্রাউন্ড স্টেট, মানে এলিমেন্টাল স্টেটে কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো তাদের 4f অরবিটাল হাফ ফিল্ড বা ফুল ফিল্ডের জন্য তাদের কোনো এক্সট্রা স্টেবিলিটি গেইন করতে পারে। ওকে, তার জন্য তারা ভেরিয়েবল 4f অরবিটালে বা 4f ইলেকট্রনে ভেরিয়েবল অকুপেন্সি দেখা যায়। বাট +3 অক্সিডেশন স্টেটে যখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখবো, ল্যান্থানাইডস এর ক্ষেত্রে বেসিক্যালি Ln +3, তাদের এই +3 অক্সিডেশন স্টেটে যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে 6s অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকবে, প্লাস 4f অরবিটালে আমরা ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার জেডেতে আমরা ইলেকট্রন গুলো গ্র্যাজুয়ালি ফিল আপ হয়ে যাবে, মানে 0 1 2 3 4 লাইক দিস। ওকে, অ্যাটমিক নাম্বার যদি ইনক্রিজ করে যাই 58 থেকে 71 পর্যন্ত লেফট টু রাইট, তাহলে দেখতে পাবো 6s এ দুটো করে ইলেকট্রন থাকবে, প্লাস 4f অরবিটালে গ্র্যাজুয়ালি ইলেকট্রন ফিল আপ হয়ে যাবে। এটা কিন্তু +3 অক্সিডেশন স্টেট। ওকে, তো তো এদের যদি আমরা জাস্ট ইলেকট্রনিক কনফিগারেশন গুলো যদি আমরা ডিটেলস এ দেখি, তো এই 57 হচ্ছে ল্যান্থানাম। ওকে, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে ল্যান্থানাম। তো এর 4f অরবিটাল নেই, ইলেকট্রন 5d1 6s2। ওকে, তো 5d অরবিটালে একটা ইলেকট্রন এবং 6s এ দুটো ইলেকট্রন এবং 4f এ কোনো ইলেকট্রন নেই, 4f 0 এখানে। ওকে, নাও এই 58 থেকে 71 পর্যন্ত, from 58 z equal to 58 to z equal to 71 পর্যন্ত, তো 4f লাস্ট ইলেকট্রনটা 4f অরবিটালে এন্ট্রি করছে আমরা দেখতে পাচ্ছি। যেমন সিরিয়ামের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা 4f 1,
4f এ একটা ইলেকট্রন আছে। তারপর প্লাসিডোনিয়াম 4f এ দুটো ইলেকট্রন আছে। তারপর নিওডিয়াম 4f এ তিনটে ইলেকট্রন, প্রমেথিয়াম 4f এ 4টে ইলেকট্রন। এরকম করে করে 4f7 পর্যন্ত, মানে সামারিয়ামে 4f এ 6টা ইলেকট্রন, ইউরোপিয়াম 4f7 ইলেকট্রন। বাট গ্যাডোলোনিয়াম জিডি এটার ক্ষেত্রে আমি দেখতে পাবো যে 4f এ এটার ক্ষেত্রেও 7টা ইলেকট্রন আছে। বাট 5d তে একটা ইলেকট্রন। কেন? এখানে তো 4f8 হওয়া উচিত ছিল। কিন্তু দেখতে পাচ্ছি যে যদি 4f এ আমি 7 রেখে 5d তে একটা ইলেকট্রন নিয়ে যাই, তাহলে 4f অরবিটালটা হাফ ফিল্ড হয়ে থাকছে। তো এটা একটা এক্সট্রা স্টেবিলিটি গেইন করতে পারে। তার জন্য আমার এই গ্যাডোলোনিয়ামে 4f7, এটা হচ্ছে ডিউ টু extra stability of half-filled 4f orbital. ওকে? তার জন্য 4f এ 7টা ইলেকট্রন এবং 5d তে একটা ইলেকট্রন নিয়ে যাচ্ছে। তো তার জন্য আমরা বললাম যে এলিমেন্টাল স্টেটে ল্যান্থানাইডস এলিমেন্টস গুলোর ক্ষেত্রে 4f এ ভ্যারিয়েবল অকুপেন্সি দেখতে পাওয়া যায়, বাট 6s এ তার দুটো করে ইলেকট্রন থাকে। তেমনই যে ইটারবিয়াম YB, ইটারবিয়াম এর ক্ষেত্রেও আমরা দেখতে পেলাম যে ইটারবিয়াম এর ক্ষেত্রে 4f14 6s2, মানে 4f অরবিটাল ফুলফিলড হয়ে গেছে। এখন সে অনেক বেশি স্টেবল। বাট লাস্ট যে এলিমেন্ট লিউটেশিয়ামের ক্ষেত্রে 4f14 এবং 5d অরবিটালে একটা ইলেকট্রন আছে এবং 6s এ অলরেডি দুটো ইলেকট্রন আছে। তো এটার ক্ষেত্রেও যে এক্সট্রা, মানে 4f অরবিটালটা ফুলফিলড হওয়ার জন্য যে এক্সট্রা স্টেবিলিটি গেইন করতে পারে, তার জন্য এখানে 4f14 হয়ে যাচ্ছে। 4f14 5d1 6s2, এটাও হচ্ছে এক্সট্রা স্টেবিলিটি ডিউ টু ফুললি ফিল্ড 4f অরবিটাল। তো এই যে এক্সেপশন গুলো, এগুলো জাস্ট কিছুটা দেখে রাখতে সুবিধা হয় যে ল্যান্থানামের ইলেকট্রনিক কনফিগারেশন কি, তারপর সিরিয়াম থেকে সামারিয়াম পর্যন্ত কন্টিনিউয়াসলি 4f অরবিটালটা ফিল্ড আপ হয়ে যাচ্ছে। ইউরোপিয়ামে এসে 4f7 হচ্ছে, বাট গ্যাডেলোনিয়ামে এটা 4f7 5d1 হচ্ছে। তারপরেও আমরা দেখতে পাবো টারবিয়াম থেকে এটা গ্র্যাজুয়ালি ফিল্ড আপ হয়ে যাচ্ছে। টারবিয়ামে হচ্ছে 4f9, দেন ইটারবিয়াম পর্যন্ত 4f14 হয়ে যাচ্ছে। 4f অরবিটালটা ফুলফিলড হয়ে গেল। দেন ইটারবিয়ামের পরে যে এলিমেন্ট লিউটেশিয়াম, সেটার ক্ষেত্রে 4f14 5d1। এখন 4f টা ফুলফিলড হওয়ার জন্য, মানে এক্সট্রা স্টেবিলিটি গেইন করার জন্য এখানে 4f14 5d1 দেখা যাচ্ছে। বাট এলিমেন্টাল মানে +3 অক্সিডেশন স্টেটে আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, তাহলে দেখতে পাবো যে এলিমেন্ট গুলোর ক্ষেত্রে গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়ে যাচ্ছে 4f ইলেকট্রন গুলো। কি করে? যে ল্যান্থানামের ক্ষেত্রে 4f0, তারপর সিরিয়াম থেকে লিউটেশিয়াম পর্যন্ত আমরা যদি নিচের দিকে আসি, তাহলে দেখতে পাবো যে 4f1 2 3 4 5 6 7 8 এরকম করে করে গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়ে যাচ্ছে 4f14 পর্যন্ত। ওকে? তো নেক্সট হচ্ছে তাদের, মানে এই ইলেকট্রনিক কনফিগারেশন এর উপর ডিপেন্ড করবে তাদের অ্যাটমিক এবং আয়নিক রেডিআই। ওকে? তো তো ল্যান্থানাইড এলিমেন্টস গুলোর ক্ষেত্রে আমরা ফ্রম লেফট টু রাইট আমরা যদি অ্যাটমিক নাম্বার বা জেড ধীরে ধীরে ইনক্রিজ করে যাই, তাহলে তাদের অ্যাটমিক রেডিআই ধীরে ধীরে ডিক্রিজ হতে থাকবে, যেটা জেনারেলি হয়ে থাকে। তো এটা ল্যান্থানাইড কন্ট্রাকশন এর সাথে রিলেটেড নয়, তো এটা আমরা আগেও ডিসকাস করেছি বেসিক্যালি। তো ল্যান্থানাইড কন্ট্রাকশন কি জিনিস? ল্যান্থানাইড, তো বেসিক্যালি এটা মানে ইলেকট্রন শিল্ডিং বা স্ক্রিনিং এর সাথে রিলেটেড কনসেপ্টটা। তো যখন ল্যান্থানাইড এলিমেন্টস গুলোর ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা 4f অরবিটালে এন্ট্রি করছে। তো এখন আমরা যদি ইলেকট্রন স্ক্রিনিং যখন ডিসকাস করছিলাম, তখন বলেছি যে বিভিন্ন অরবিটালে যখন ইলেকট্রন থাকবে তাদের স্ক্রিনিং এফেক্টটা, মানে তাদের স্ক্রিনিং বা শিল্ডিং পাওয়ারটা বিভিন্ন অরবিটালের বিভিন্ন রকম। যেমন s অরবিটালের স্ক্রিনিং পাওয়ার, আমরা যদি তাদের স্ক্রিনিং অর্ডারটা দেখি, অর্ডার মানে ১ম এ এখানে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন অরবিটাল আছে এবং বিভিন্ন অরবিটালে ইলেকট্রন রোটেট করছে। তো এখন এক্ষেত্রে এই কনফিগারেশন এ বেসিক্যালি দুটো ফোর্স কাজ করছে এখানে। একটা হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়ার অ্যাট্রাকশন ফোর্স। নিউক্লিয়াস তো পজিটিভ চার্জ এবং ইলেকট্রন নেগেটিভলি চার্জড। তো বিভিন্ন অরবিটালে যখন ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে রোটেট করছে, তখন নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন ফোর্স একটা কাজ করছে এবং বিভিন্ন ইলেকট্রন গুলোর মধ্যে রিপালশন ফোর্স কাজ করছে। ইন্টার ইলেকট্রনিক রিপালশন ফোর্স। তো এই লাস্ট, মানে আউটার মোস্ট অরবিটালে যে ইলেকট্রন গুলো আছে, সেগুলোকে এই নিউক্লিয়াসের চার্জকে বা নিউক্লিয়াসের এই পজিটিভ চার্জকে ফিল করার জন্য তার
ভেতরের যে ইনার অরবিটালে যে ইলেকট্রন গুলো আছে তাদেরকে ভেদ করে আসতে হচ্ছে, মানে তাদেরকে পেনিট্রেট করে আসতে হচ্ছে, তাই তো? তো তো ইনার অরবিটালের যে ইলেকট্রন বা তাদের ইনার অরবিটালে ইলেকট্রন থাকার ফলে যে ইলেকট্রন ইনার অরবিটালে যে ইলেকট্রন, তো ইনার অরবিটালে ইলেকট্রন থাকার জন্য তাদের যে ইলেকট্রন ডেনসিটি সেগুলো ওই আউটার অরবিটালে ইলেকট্রনকে পেনিট্রেট করে আসতে পারে না। তো ইনার ইলেকট্রনের ইলেকট্রন ডেনসিটি তাদের আউটার অরবিটালে যে ইলেকট্রন গুলো আছে সেগুলোকে বাধা দেয় বেসিক্যালি। তো এটাই হচ্ছে ইন্টার ইলেকট্রনিক রিপালশন বা শিল্ডিং বা স্ক্রিনিং। তো শিল্ডিং মানে কি? শিল্ডিং মানে হচ্ছে একটা ব্যারিয়ার বা শিল্ড করা মানে হচ্ছে একটা ব্যারিয়ার। তো আউটার মোস্ট অরবিটালে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো এই নিউক্লিয়াসের চার্জকে ফিল করার জন্য তাদেরকে ওই ইনার অরবিটালে যে ইলেকট্রন গুলো আছে সেগুলোকে পেনিট্রেট করে নিউক্লিয়াসের কাছে আসতে হবে। তবেই তো সে ফিল করতে পারবে নিউক্লিয়াসের চার্জকে। নাও এখন এই ইনার অরবিটালে ইলেকট্রন ডেনসিটি আউটার অরবিটালের ইলেকট্রন গুলোকে রিপালশন করে বাধা দেয়। তারা কাছে আসতে দেয় না। এই যে শিল্ডিং পাওয়ার এটাই বলা হয় শিল্ডিং। তার ফলে ওই আউটার অরবিটালের ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের ফুল অ্যাটমিক চার্জকে বা ফুল পজিটিভ চার্জকে ফিল করতে পারে না। ওকে? তো এটাই হচ্ছে বেসিক্যালি শিল্ডিং। তো এই যে শিল্ডিং পাওয়ার, এই যে বাধা দেওয়ার যে ক্ষমতা, সেগুলো বিভিন্ন অরবিটালের বিভিন্ন রকম। যেমন s অরবিটালের শিল্ডিং পাওয়ার সবথেকে বেশি। তারপর p অরবিটাল, তারপর d অরবিটাল, তারপর f অরবিটাল। তো এটা হচ্ছে অর্ডার অফ শিল্ডিং। কেন? কারণ s অরবিটাল এটার বিভিন্ন রকম কারণ আছে। তো বেসিক্যালি one of the reasons হচ্ছে s অরবিটালের সাইজটা ছোট। ধীরে, ধীরে S, E, D, F যখন আমরা যাচ্ছি সাইজটা ধীরে, ধীরে ইনক্রিজ করছে। তো যত সাইজ ছোট হবে, ইনার অরবিটালের সাইজ যত ছোট হবে মানে কি তার ইলেকট্রন ডেনসিটিটা ততটা বেশি। মানে সেম নাম্বার অফ ইলেকট্রন কম জায়গা জুড়ে এখন আছে। তো ইলেকট্রন ডেনসিটি বেশি হওয়ার জন্য তাদের যে শিল্ডিং পাওয়ার মানে বাইরের ইলেকট্রন গুলো আউটার মোস্ট অরবিটালে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো পেনিট্রেট করে যখন আসবে নিউক্লিয়াস কাছে, যখন আসতে চাইবে তখন ওই ইলেকট্রন ডেনসিটি বেশি থাকার জন্য সেগুলোকে ভালোভাবে সিল বা স্ক্রিন করতে পারবে। তার জন্য যত বেশি অরবিটাল ডিফিউজ হবে মানে যত বেশি স্পেসে ছড়িয়ে থাকবে অরবিটাল তার ডেনসিটি তত বেশি কম হবে। তার ফলে তার শিল্ডিং বা স্ক্রিনিং পাওয়ারটা তত কম হবে। তার জন্য এফ অরবিটালের স্ক্রিনিং বা শিল্ডিং পাওয়ারটা সবথেকে কম, হচ্ছে লোয়েস্ট। আরেকটা রিজন হচ্ছে আমরা যদি এর আ RDF বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন আমরা যদি দেখি, তাহলে দেখবো বিভিন্ন নোড আছে না? সেখানে ম্যাক্সিমা থাকবে, ইলেকট্রন ডেনসিটির ম্যাক্সিমা থাকবে, নোডস থাকবে। তো এস অরবিটালের যে ইলেকট্রন গুলো সেগুলো নিউক্লিয়াসের কাছে থাকে। তার ফলে তাদের সেই ইলেকট্রন গুলো আউটার মোস্ট অরবিটালে যে ইলেকট্রন গুলো থাকে তাদেরকে সিল্ড করতে পারে, তাদেরকে বাধা দিতে পারে। বাট ডি এবং এফ অরবিটালে যে অরবিটালের আমরা যদি ম্যাক্সিমাম বা নোডস দেখি সেগুলো নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে থাকে। তার ফলে তাদের ইলেকট্রন গুলো আউটার মোস্ট ইলেকট্রনকে অতটা বেশি সিল করতে পারে না। বেসিক্যালি বিভিন্ন রকমের রিজন আছে। তো ইম্পর্টেন্ট রিজনস হচ্ছে বেসিক্যালি এই দুটোই। মানে যে সাইজ ছোটর জন্য ইলেকট্রন ডেনসিটি কম বেশির জন্য তারা শিল্ডিং পাওয়ারটা কম বেশি হয়। আর সেকেন্ড হচ্ছে যে কে কোন অরবিটালটা কত কাছে নিউক্লিয়াসের আছে। তার ফলে তাদের শিল্ডিং বা স্ক্রিনিং পাওয়ারটা ভ্যারি করে। তো এখানে ল্যান্থানাইড কন্ট্রাকশন এর ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা আমরা ল্যান্থানাইড এলিমেন্টস গুলোর লাস্ট ইলেকট্রনটা 4f অরবিটালে এন্ট্রি করছে। তার ফলে কি হচ্ছে? f অরবিটাল তো ডিফিউজ মানে অনেকটা স্পেসে ছড়িয়ে আছে। তারপরে ইলেকট্রন ডেনসিটি কম। মানে ইলেকট্রন গুলো অনেক স্পার্সলি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। অনেক ফাঁকা, ফাঁকা ভাবে আছে। তো এখন বাইরে অরবিটালে যে ইলেকট্রন আছে সে যখন নিউক্লিয়াসের কাছে আসতে চাইবে পেনিট্রেট করে তখন সহজেই আসতে পারবে। কারণ 4f অরবিটালটা ছড়িয়ে থাকার জন্য ইলেকট্রন গুলো ফাঁকা, ফাঁকা ভাবে আছে। তার ফলে ওই ইলেকট্রন গুলো অতটা বেশি রিপিল করতে পারছে না বাইরের ইলেকট্রনকে। তার ফলে সে সহজেই নিউক্লিয়াসের কাছে আসতে পারছে এবং নিউক্লিয়াসের যে চার্জ, পজিটিভ চার্জ সেটাকে ফিল করতে পারছে। তার ফলে কি হয়? জেড ইফেক্টিভটা অনেকটা বেশি হয়। তো জেড ইফেক্টিভটা বেশি হওয়ার জন্য তো জেড ইফেক্ট মানে কি পজিটিভ চার্জ ওই বা আউটার মোস্ট ইলেকট্রন গুলোর উপর নিউক্লিয়াসের ইফেক্টটা বেশি হচ্ছে। তার ফলে অ্যাটমিক রেডিয়াইটা ডিক্রিজ করছে। তো এটাই হচ্ছে ল্যান্থানাইড কন্ট্রাকশন। যে ল্যান্থানাইড এলিমেন্টস গুলোর ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা 4f অরবিটালে এন্ট্রি করছে। 4f অরবিটালটা ডিফিউজ হওয়ার জন্য তাদের স্ক্রিনিং বা শিল্ডিং পাওয়ারটা কম। তার ফলে আউটার মোস্ট ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চার্জকে অনেকটা বেশি ফিল করতে পারে বা নিউক্লিয়াসের কাছে পেনিট্রেট করে আসতে পারছে।
তার ফলে তাদের জেড এফেক্টিভ ইনক্রিজ করছে। তো অ্যাটমিক নাম্বার আমি যদি বাড়িয়ে যাই ফ্রম লেফট টু রাইট আমরা যদি ইনক্রিজ করি তাহলে জেড এফেক্টিভটা ধীরে ইনক্রিজ হয়ে যাচ্ছে। তার ফলে তাদের আউটার মোস্ট ইলেকট্রন গুলোর উপর নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ছে। তার ফলে অ্যাটমিক রেডিয়াইটা ধীরে ডিক্রিজ করছে। তো এই হচ্ছে রিজন। তো বেসিক্যালি অ্যাটমিক রেডিয়াই বা আয়নিক রেডিয়াই আমরা যদি ফ্রম লেফট টু রাইট Z equal to 58 অ্যাটমিক নাম্বার সিরিয়াম থেকে Z equal to 71 আমরা যদি লিউটেশিয়াম পর্যন্ত আসি from left to right তাহলে Z effective-টা increase ডিউ টু ল্যান্থানাইড কন্ট্রাকশন। তার ফলে অ্যাটমিক রেডিয়াই বা আয়নিক রেডিয়াইটা ধীরে ডিক্রিজ করছে। তো এই ল্যান্থানাইড কন্ট্রাকশন এর জন্য আমরা দেখতে পাবো যে যেটা আমরা আগেও ডিসকাস করেছি যে থার্ড ট্রানজিশন সিরিজের যে এলিমেন্টস গুলোর যে অ্যাটমিক রেডিয়াই সেগুলো অনেকটা সেকেন্ড ট্রানজিশন সিরিজের যে অ্যাটমিক রেডিয়াই তার সাথে অনেকটা সিমিলার হয়ে যায়। যেমন জার্কোনিয়াম বা জিরকোনিয়াম এবং হাফনিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি তো তো জিরকোনিয়ামের ক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াই হচ্ছে 160 পিকোমিটার। আর হাফনিয়ামের ক্ষেত্রে আমরা যদি অ্যাটমিক রেডিয়াই দেখি সেটা হচ্ছে 159 পিকোমিটার। তো দে তো এক্ষেত্রে কি হচ্ছে আমরা জার্কোনিয়াম থেকে হাফনিয়ামে যখন আসছি সেটা হচ্ছে একটা সিরিজ ইনক্রিজ করছে। মানে তাদের যে আউটার মোস্ট সেল সেল নাম্বার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ হচ্ছে। তো অ্যাটমিক রেডিয়াই তো ইনক্রিজ হওয়ার কথা ছিল। জার্কোনিয়াম থেকে হাফনিয়ামে যখন আসছি। বাট এই ল্যান্থানাইড কন্ট্রাকশন এর জন্য ১৪ টা ল্যান্থানামের পরে যে ১৪ টা ল্যান্থানাইড এলিমেন্টস আছে তাদের কন্ট্রাকশন এর সাইজের ল্যান্থানাইড কন্ট্রাকশন এর জন্য তাদের অ্যাটমিক রেডিয়াটা এতটাই ডিক্রিজ হয়ে গেছে যে লিউটোশিয়ামের পর যখন হাফনিয়াম আসছে তার অ্যাটমিক রেডিয়াইটা আমরা দেখতে পাচ্ছি জার্কোনিয়ামের সঙ্গে সিমিলার হয়ে যাচ্ছে। তো এই রিজনটা হচ্ছে বেসিক্যালি ল্যান্থানাইড কন্ট্রাকশন। মানে ল্যান্থানাইড কন্ট্রাকশন এর জন্য যে ১৪ টা ল্যান্থানাইড এলিমেন্টস এর অ্যাটমিক রেডিয়াইটা ডিক্রিজ হয়ে যাচ্ছে। তার ফলে ল্যান্থানাইড এলিমেন্টস এর পরে যে হাফনিয়াম যখন এলিমেন্ট আসছে তার অ্যাটমিক রেডিয়াইটা জার্কোনিয়ামের বা সেকেন্ড ট্রানজিশন সিরিজের জার্কোনিয়ামের অ্যাটমিক রেডিয়াইয়ের সাথে সিমিলার হয়ে যাচ্ছে। ওকে? তো নেক্সট আমরা অক্সিডেশন স্টেট। তো অক্সিডেশন ল্যান্থানাইড এলিমেন্টস এর ক্ষেত্রে একটাই স্টেবল অক্সিডেশন স্টেট মেইনলি থাকে এবং ল্যান্থানাম এলিমেন্টস এর জন্য +2 এবং বাকি যে ল্যান্থানাইড এলিমেন্টস সিরিয়াম থেকে লিউটেশিয়াম পর্যন্ত তাদের জন্য +3। তো ল্যান্থানাম +2 অ্যান্ড বাকি যে ল্যান্থানাইড এলিমেন্টস তার জন্য +3। এই এলএন মানে হচ্ছে ল্যান্থানাইড। তো এটাই হচ্ছে স্টেবল অক্সিডেশন স্টেট। তো বাকি আরো কিছু এলিমেন্টের ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দেখা যায়। কারণ তাদের কিছু অক্সিডেশন স্টেটে তাদের এফ অরবিটালটা হাফ ফিল থাকে মানে F7 থাকবে। কিছু এলিমেন্টের জন্য বা কিছু অক্সিডেশন স্টেটে এফ অরবিটালটা ফুলফিল থাকবে। তো তখন সেই সমস্ত এলিমেন্ট সেই সব অক্সিডেশন স্টেট শো করতে পারে। বাট সেগুলো মেইনলি রিডিউসিং বা অক্সিডাইজিং এজেন্ট হয়। মানে সেগুলো ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রন গ্রহণ করে সে +3 অক্সিডেশন স্টেটে আবার ফিরে চলে আসবে। তো যেমন সিরিয়ামের ক্ষেত্রে +4 অক্সিডেশন স্টেট দেখা যায়। কারণ কি? কারণ আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি সিরিয়াম সিরিয়ামের ক্ষেত্রে 4f এ একটা ইলেকট্রন আছে, 5d তে একটা ইলেকট্রন, 6s এ দুটো ইলেকট্রন। ওকে? তো সিরিয়াম+4 যখন থাকবে, সিরিয়াম তো সিরিয়ামের ক্ষেত্রে যে জিনন, দেন 4f এ একটা ইলেকট্রন, 5d তে একটা ইলেকট্রন এবং 6s এ দুটো ইলেকট্রন আছে। এখন সিরিয়াম+4 মানে কি? এটা জিনন 4f এর 4f এ 0, 5d তে 0, 6s এ 0 তার মানে কি এটা সিরিয়াম+4 একটা নোবেল গ্যাস কনফিগারেশন গেইন করছে। তো সেটা কি? সেটা এক্সট্রা স্টেবল নোবেল গ্যাস মানে কি? সে ক্লোজড কনফিগারেশন, ক্লোজ সেল ইলেকট্রনিক কনফিগারেশন। তার জন্য সিরিয়াম+4 একটা এক্সট্রা স্টেবিলিটি গেইন করে। তার জন্য সিরিয়ামের ক্ষেত্রে আমরা +4 অক্সিডেশন স্টেট দেখতে পাই। বাট এটা কিন্তু হাইলি অক্সিডাইজিং এজেন্ট। মানে কি? এটা অপরকে অক্সিডাইজ করে নিজে একটা ইলেকট্রন নিয়ে রিডিউস হয়ে +3 অক্সিডেশন স্টেটে চলে আসবে। তো এটার ক্ষেত্রে যে E0 ভ্যালু তো সিরিয়াম+4 প্লাস ইলেকট্রন সেখান থেকে সিরিয়াম+3 এটার যে E0 ভ্যালু সেটা হচ্ছে 1.74 ভোল্ট প্লাস। তো এটা একটা অক্সিডাইজিং এজেন্ট। তো 1.74 ভোল্ট মানে এটা ওয়াটার স্প্লিট করতে পারে C+4 থিওরিটিক্যালি বাট এটার মানে থার্মোডাইনামিক্যালি। বাট কাইনেটিক্যালি এর প্রসেসটা খুব স্লো হয়। বাট আরো আমরা যদি দেখি
প্লাসিডোনিয়াম, এদের ক্ষেত্রে কিছু +2 অক্সিডেশন স্টেট দেখতে পাওয়া যায়, যেরকম প্লাসিডোনিয়াম, নিওডাইমিয়াম, এনডি বা টিবি হচ্ছে টার্বিয়াম, দেন টিওয়াই বা ডিসপ্রোসিয়াম, এদের ক্ষেত্রে +2 অক্সিডেশন স্টেট দেখতে পাওয়া যায় অক্সাইড গ্রুপ। না, they also exhibit +4 oxidation state, +4 oxidation state দেখায় in oxides, মানে MO2 ফর্মে। বাট +2 অক্সিডেশন স্টেট দেখতে পাওয়া যায় ইউরোপিয়ামে, ইইউ। কারণ এটা ইজিলি আমরা দেখতে পাবো যে ইউরোপিয়াম +2 অক্সিডেশন স্টেট দেখতে পাবো। কেন? কারণ ইউরোপিয়ামের যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি তাহলে এটা হচ্ছে 4f7 6s2, তাই তো? 4f7 6s2 মানে এটা যদি +2 6s থেকে যদি দুটো ইলেকট্রন আমি বের করে দিই তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে xenon 4f7। এর যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা হবে xenon 4f7। তো এর যে 4f অরবিটাল সেটা হচ্ছে হাফ ফিল্ড। তার জন্য কি এক্সট্রা স্টেবিলিটি সে গেইন করতে পারছে। কারণ কি আমরা যদি হাফ ফিল্ড বা ফুল ফিল্ড যদি 4f কোনো f অরবিটাল বা যেকোনো অরবিটাল যদি হয় তাহলে তাদের এক্সচেঞ্জ এনার্জিটা অনেকটা বেশি হয়। এক্সচেঞ্জ এনার্জিটা যেহেতু স্টেবিলাইজিং এনার্জি, নেগেটিভ এনার্জি, তো এক্সচেঞ্জ এনার্জির জন্য ইউরোপিয়ান 2+ অনেকটা স্টেবল, মানে +2 অক্সিডেশন স্টেট দেখায়। বাট এটা একটা রিডিউসিং এজেন্ট। তো এটাও একটা অপরকে রিডিউস করে অপরের কাছ একটা ইলেকট্রন ত্যাগ করে নিচে অক্সিডাইজ হয়ে ইউরোপিয়ান 3+ এসে যায়। ইউরোপিয়াম 2+টাও কিন্তু একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট। আর ইটারবিয়াম এর ক্ষেত্রেও কিন্তু 2+, ইটারবিয়াম ওয়াইবি, এটার ক্ষেত্রেও +2 অক্সিডেশন স্টেট দেখায়। কেন? কারণ ইটারবিয়াম এর ক্ষেত্রেও ইলেকট্রনিক কনফিগারেশন কি 4f14 6s2। তো +2 মানে কি 6s থেকে আমি দুটো ইলেকট্রন যদি বের করে দিই তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হবে 4f14। এটাও হচ্ছে ফুললি ফিল্ড f অরবিটাল, তার জন্য এক্সট্রা স্টেবিলিটি গেইন করতে পারবে এক্সচেঞ্জ এনার্জির জন্য। তার জন্য ইটারবিয়ামও +2 অক্সিডেশন স্টেট দেখায়, বাট এটাও একটা রিডিউসিং এজেন্ট। এটাও অপরকে রিডিউস করে নিজে অক্সিডাইজ হয়ে ইটারবিয়াম 3+ এ পরিণত হয়। তো তো মেইনলি ল্যান্থানের এলিমেন্টস এর ক্ষেত্রে মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট হচ্ছে +3। তো +3 টাই হচ্ছে মোস্ট, +3 টা মানে ল্যান্থানের এলিমেন্টস এর ক্ষেত্রে +3 টাই হচ্ছে মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেট। বাট যেগুলো আমরা ভেরিয়েবল অক্সিডেশন দেখতে পাচ্ছি যেমন +2 +4, এগুলো বেসিক্যালি তাদের ইলেকট্রনিক কনফিগারেশনে f অরবিটালের এক্সট্রা স্টেবিলিটি পাওয়ার জন্য তারা শো করে। বাট এগুলো বেসিক্যালি অক্সিডাইজিং বা রিডিউসিং এজেন্ট হয়। তারা অপরকে অক্সিডাইজ বা রিডিউস করে নিচে +3 তে ফিরে আসে। তারপর তাদের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। তো বেসিক্যালি all lanthanide elements are basically silver white with soft metals, বাট তাদেরকে আমি যদি বাতাসে রাখি তারা অক্সিডাইজ হয়ে ইন প্রেজেন্স অফ O2 তারা টার্নিশ মানে গ্রে কালার তারা দেখায়। তো এগুলো বেসিক্যালি বেশি ডিসকাস করার কিছু নেই। জাস্ট তাদের হার্ডনেস ইনক্রিজ করে। আমরা যদি অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করি তাদের হার্ডনেস ইনক্রিজ করে। তাদের মেল্টিং পয়েন্ট বিটুইন 1000 to 1200 কেলভিনের মধ্যে থাকে। বাট সামারিয়াম আমরা যদি দেখি সামারিয়ামের অ্যাটমিক নাম্বার কত? সামারিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 62। সামারিয়ামকে যদি দেখি এটা হচ্ছে খুব হার্ড মেটাল। তো এটার মেল্টিং পয়েন্ট হচ্ছে 1600, অ্যারাউন্ড 1623 কেলভিন। ওকে। তো তো এগুলি বেসিক্যালি ফার্স্ট পয়েন্ট হচ্ছে তারা অল সিলভারি হোয়াইট বাট ইন এয়ার। তাদের অ্যাটমিক নাম্বার যদি ইনক্রিজ করি তাদের হার্ডনেস ইনক্রিজ হয় উইথ জেড। তাদের মেল্টিং পয়েন্ট 1000 কেলভিন টু 1200 কেলভিনের মধ্যে থাকে। বাট সামারিয়ামের ক্ষেত্রে যার অ্যাটমিক নাম্বার 62, তার মেল্টিং পয়েন্ট অ্যারাউন্ড 1623 কেলভিন। এটা খুব হার্ড। এটা বেসিক্যালি স্টিল প্রডিউস করার জন্য ইউজ করা হয় 1623 কেলভিন। নেক্সট প্রপার্টি হচ্ছে কালার। তো ল্যান্থানা ল্যান্থানাইটস এলিমেন্টস গুলোর +3 অক্সিডেশন স্টেটে যে কম্পাউন্ডস বা কমপ্লেক্স গুলো থাকে তারা বেসিক্যালি কালার্ড কম্পাউন্ড শো করে। কিছু এক্সেপশন আছে যেরকম ল্যান্থানাম 3+ বা লিউটেশিয়াম 3+, তারা কোনো কালার শো করে না, বাট বাকি এলিমেন্ট গুলো কালার শো করে। এবং এই কালারের সোর্স কি? এটা বেসিক্যালি এফ টু এফ ট্রানজিশনের জন্য, এফ যেমন ডিডি ট্রানজিশনের জন্য ট্রানজিশন এলিমেন্টস গুলো কালার শো করে, কালার কম্পাউন্ড ফর্ম করে, যেটা আমরা আগে ডিসকাস করেছি। তেমনি ল্যান্থানাইড এলিমেন্টস গুলোর ক্ষেত্রে Ln3+ যে কম্পাউন্ডস তাদের ক্ষেত্রে এফ এফ ট্রানজিশনের জন্য তারা কালার্ড কমপ্লেক্স ফর্ম করে বা কালার শো করে। এবং এই যে ট্রানজিশন তার
যে অ্যাবজর্পশন ব্যান্ড সেটা অনেকটা ন্যারো, কারণ এটা এফ এবং মানে এটা 4f to 4f ট্রানজিশনই হয় বেসিক্যালি। মানে f অরবিটালের মধ্যেই ট্রানজিশনটা লিমিটেড থাকে। তার জন্য এদের ব্যান্ড অ্যাবজর্পশন ব্যান্ডটা অনেকটা ন্যারো। তো ন্যারো অ্যাবজর্পশন ব্যান্ড মানে হচ্ছে কম, মানে তাদের যে ওয়েভলেংথ এ তারা কালারটা অ্যাবসর্ব করছে সেই রেঞ্জ অফ ওয়েভলেংথ টা অতটা বেশি ব্রড না। ওকে? তো ল্যান্থানাইড এলিমেন্টস গুলোর ক্ষেত্রে Ln3+ compounds or Ln3+ colored complexes in aqueous solution, in solid state or in aqueous solution. তো এই কালারের সোর্স বেসিক্যালি তাদের F ইলেকট্রন আছে। তো F ইলেকট্রন থাকার জন্য F to F ট্রানজিশন তার জন্য। তো ট্রানজিশন হলে কেন কালার শো করে সেটা আমরা DD ট্রানজিশন এলিমেন্টস এর কালার কম্পাউন্ড যখন ডিসকাস করেছিলাম তখন সেখানে আমরা ডিসকাস করেছি যে যখন ইলেকট্রন ট্রানজিশন হয় কোনো একটা অরবিটাল থেকে কোনো একটা অন্য কোনো একটা অরবিটালে, তখন ওই ট্রানজিশনের জন্য যে মানে ওই দুটো এনার্জি লেভেলের মধ্যে যে গ্যাপ, সেই এনার্জিটা সে অ্যাবসর্ব করে ইলেকট্রনটা, দিয়ে সে হায়ার অরবিটালে যায়। দিয়ে তো ওই এনার্জি অ্যাবসর্ব করার ফলে তাদের যে কমপ্লিমেন্টারি কালার সেটা আমরা দেখতে পাই, সেটা তারা ইমিট করে। তো যে ওয়েভলেংথ টা অ্যাবসর্ব করছে তার সেই ওয়েভলেংথ এর যে কমপ্লিমেন্টারি ওয়েভলেংথ বা কমপ্লিমেন্টারি কালার সেটা আমরা দেখতে পাই। তো এর যে সোর্স সেটা হচ্ছে প্রেজেন্স অফ F ইলেকট্রনস এন্ড F ট্রানজিশন। এর অ্যাবসর্পশন ব্যান্ডটা অনেকটা ন্যারো। বাট ল্যান্থানাম 3+ এবং লিউটেশিয়াম 3+ কিন্তু কোনো কালারড কম্পাউন্ড শো করে না। তার এক্সেপশন হচ্ছে La3+ অ্যান্ড Lu3+। ম্যাগনেটিক প্রপার্টিজ তখনই তারা প্যারাম্যাগনেটিক হবে যখন ওই এলিমেন্ট কোনো একটা অক্সিডেশন স্টেটে বা তাদের এলিমেন্টাল গ্রাউন্ড স্টেটে তাদের আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, তখন তারা প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করবে। যদি আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে তাহলে সেটা ডায়াম্যাগনেটিক বিহেভিয়ার শো করবে। তো সেম ল্যান্থানাইডস এর ক্ষেত্রে আমরা La3+, Te4+ এদের ক্ষেত্রে F0, 4f অরবিটালে কোনো ইলেকট্রন থাকে না। তার জন্য তারা ডায়াম্যাগনেটিক। তো F14 যারা ইটারবিয়াম 2+, Lu3+ তারাও ডায়াম্যাগনেটিক, কারণ তাদের F14 মানে ফুললি ফিল্ড F ইলেকট্রন, F অরবিটালটা ফুললি ফিল্ড, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। বাট বাকি যে এলিমেন্টস গুলো আছে তাদের অক্সিডেশন স্টেটে আনপেয়ার্ড ইলেকট্রন যদি থাকে তাহলে তারা প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করবে। ওকে? তো এটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি। ইটারবিয়াম 2+, লিউটেশিয়াম 3+, Te4+ এগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিক। কারণ কি? কারণ এখানে ইটারবিয়াম 2+, লিউটেশিয়াম 3+ এর F14, Te4+ এর F0 তার জন্য। বাকিরা প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করে। তো তাদের কমপ্লেক্স ল্যান্থানাইড এলিমেন্টস এর কমপ্লেক্স বিভিন্ন আমরা যদি দেখি, মানে কেমিক্যাল রিঅ্যাকশন বেসিক্যালি। তো ল্যান্থানাইড এলিমেন্টস কে যদি আমরা কার্বনের ইন প্রেজেন্স অফ কার্বন যদি হিট করি তাহলে ল্যান্থানাইড কার্বাইড তৈরি হয় Ln(C2). হ্যালোজেনের উপস্থিতি ইন প্রেজেন্স অফ হ্যালোজেন Ln(X3), যেখানে ল্যান্থানাইড এলিমেন্টস এর যে অক্সিডেশন স্টেট সেটা হচ্ছে +3। ইন অ্যাকুয়াস সলিউশন তারা হাইড্রোক্সাইড ফর্ম করে Ln(OH)3। আমরা যদি সালফারের উপস্থিতিতে যদি হিট করি তাহলে Ln2S3। নাইট্রাইড যদি নাইট্রোজেনের উপস্থিতিতে হিট করি তাহলে নাইট্রাইড, অক্সিজেনের উপস্থিতিতে অক্সাইড ইত্যাদি। ওকে? তো এরা যে অক্সাইডটা ফর্ম করে, মানে হাইড্রোক্সাইড যেটা ফর্ম করে, মেটাল হাইড্রোক্সাইড Ln(OH)3, এটা কিন্তু মানে প্রপার হাইড্রোক্সাইড, মানে এটা ডেফিনেটিভ কম্পাউন্ড। ওকে? তো তাদের ইউজ কেস হচ্ছে ল্যান্থানাইড। তো ল্যান্থানাইড এলিমেন্টস কে বেসিক্যালি তাদের অ্যালয় ফর্ম করতে ইউজ করা হয়। মানে বিভিন্ন রকমের যে স্টিল তৈরি করার জন্য, তো বা অন্য কোনো অ্যালয় ফর্ম করতে ল্যান্থানাইড এলিমেন্টস কে ইউজ করা হয়। তো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যালয় হচ্ছে মিস মেটাল, MiSCH। তো মিস মেটালে কোনো ল্যান্থানাইড মেটাল থাকে 95%, আয়রন থাকে 5% বা তার সাথে ট্রেস অ্যামাউন্ট অফ সালফার, কার্বন, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এড করা হয়। তো এই যে মিস মেটালটা বেসিক্যালি ইউজ করা হয় যে কোনো বুলেটেড সেল তৈরি করতে ইত্যাদি। মানে বেসিক্যালি ডিফেন্স কাজে মিস মেটাল ইউজ করা হয়। নেক্সট হচ্ছে অ্যাক্টিনয়েডস। তো অ্যাক্টিনয়েডস এর ক্ষেত্রে তো এটা তো অ্যাক্টিনয়েডস হচ্ছে 5f ব্লক এলিমেন্টস। তাদের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা 5f অরবিটালে এন্ট্রি করে। ওকে? যেমন অ্যাক্টিনামের পরে আমরা অ্যাক্টিনাম কোনটা? অ্যাক্টিনাম হচ্ছে অ্যাটমিক নাম্বার 83, 89, এটা হচ্ছে অ্যাক্টিনাম। অ্যাক্টিনামের পরে 90 থেকে 103 পর্যন্ত, মানে
from Z equal to 90 to Z equal to 103 পর্যন্ত যে 14 এলিমেন্টস থাকে থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত, এদের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা 5f অরবিটালে এন্ট্রি করে, তাদের জন্য কিন্তু 5f ব্লক এলিমেন্টস বা অ্যাক্টিনাইডস বলা হয়। অ্যাক্টিনয়েডস বলা হয়। অ্যাক্টিনয়েডস কেন? কারণ অ্যাক্টিনামের পরে এলিমেন্টস গুলোকে রাখা হচ্ছে বলে এগুলোকে আমরা বলি অ্যাক্টিনয়েডস। ওকে? তো সেম এদের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন যেরকম ল্যান্থানয়েডস এর ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন 4f এ এন্ট্রি করছিল, তেমনি অ্যাক্টিনয়েডস এর ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা 5f এ এন্ট্রি করছে। এবং এদের 6s এ 7s এ দুটো ইলেকট্রন, 5f এ তাদের ভেরিয়েবল অকুপেন্সি দেখা যায় ডিপেন্ডিং আপন দ্য স্টেবিলিটি অফ হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড 5f অরবিটাল। যেমনটা আমরা ল্যান্থানয়েডস এর ক্ষেত্রে দেখেছিলাম। এখন এই অ্যাক্টিনয়েডস এর ক্ষেত্রে এরা কিন্তু রেডিও অ্যাক্টিভ মেটালস হয় বেসিক্যালি। কারণ তো তো এদের যে এই 14 এলিমেন্টস এর যে আর্লিয়ার অ্যাক্টিনয়েডস, তাদের ক্ষেত্রে হাফ লাইফটা অনেকটা বেশি। বাট লেটার যে অ্যাক্টিনয়েডস গুলো আছে, তাদের ক্ষেত্রে হাফ লাইফটা খুব কম। মানে হাফ লাইফটা তাদের ক্ষেত্রে ৩ মিনিট থেকে ব্যাস from a day to 3 মিনিটস, মানে ১ দিনের বেশি না। তো লেটার অ্যাক্টিনয়েডস এর ক্ষেত্রে এরা কিন্তু এদের মেইন প্রপার্টিস কিন্তু হচ্ছে এরা কিন্তু রেডিও অ্যাক্টিভ। ওকে? এরা হচ্ছে রেডিও অ্যাক্টিভ। তো রেডিও অ্যাক্টিভিটির জন্য তাদের প্রপার্টিজ এর বিভিন্ন রকম ভ্যারাইটি দেখতে পাওয়া যায়। মানে তাদের প্রপার্টিজ এর মধ্যে কিন্তু তেমন কোনো কনসিস্টেন্সি থাকে না। যেমন এই রেডিও অ্যাক্টিভিটির জন্য তাদের প্রপার্টিজ এর বিভিন্ন রকম ভ্যারাইটি আমরা দেখতে পাই। তো এদের যে আর্লিয়ার অ্যাক্টিনয়েডস, তাদের ক্ষেত্রে লং হাফ লাইফ আমরা দেখতে আর্লিয়ার, বাট লেটার এলিমেন্টস গুলোর ক্ষেত্রে তাদের রেঞ্জ অফ হাফ লাইফটা বেসিক্যালি 24 আওয়ার্স টু 3 মিনিটস। তো এই হাফ লাইফ জিনিসটাকে হাফ লাইফ তো বেসিক্যালি কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস এর ক্ষেত্রে আমরা যদি টি ইকুয়াল টু 0 তে, মানে যখন আমরা ধরা যাক সময়ের শুরুতে বেসিক্যালি তাদের যে অ্যামাউন্টটা ছিল, তো সেই অ্যামাউন্টটা তাদের হাফ অফ দ্য অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টের হাফে পৌঁছাতে তাদের যতটা টাইম লাগবে, সেটাই হচ্ছে তাদের হাফ লাইফ। তো ধরা যাক সময়ের শুরুতে কোনো এলিমেন্টের ওজন ছিল ধরা যাক 50 গ্রাম। অ্যাজিউম করছি। তো 50 গ্রাম, তারপর সেই 50 গ্রাম থেকে 25 গ্রামে পৌঁছাতে তাদের যতটা টাইম লাগলো সেই এলিমেন্টের, সেটাই হচ্ছে তার হাফ লাইফ। তো এই অ্যাক্টিনয়েডস এর আর্লিয়ার যে মেম্বার্স, তাদের ক্ষেত্রে আমরা অনেকটা লং হাফ লাইফস আমরা দেখতে পাই। বাট পরের দিকের এলিমেন্ট গুলো তাদের হাফ লাইফটা খুব কম। মানে 24 আওয়ার্স এর মধ্যেই তাদের অর্ধেকটা ফুরিয়ে যাচ্ছে। মানে অর্ধেকটা তারা রেডিও অ্যাক্টিভ রে এর মাধ্যমে তারা সেটা ইমিট করে যাচ্ছে। মানে তাদের যে কনটেন্ট সেটা হাফ হাফ কনটেন্ট এ চলে আসছে। তো এই স্মল হাফ লাইফ এর জন্য কি হয়? স্মল হাফ লাইফ এর জন্য তাদেরকে প্রপার স্টাডি করা যায় না। তো তার জন্যই এদের প্রপার্টিজ অনেক রকম প্রপার্টিজ এদের কিন্তু এখনো আননোন। তো এবং এই রেডিও অ্যাক্টিভ প্রপার্টিজ জন্যই তাদের বিভিন্ন ভেরিয়েবল প্রপার্টিজ আমরা দেখতে পাই ফ্রম এলিমেন্ট টু এলিমেন্ট সেটা ভ্যারি করে। তাদের মধ্যে যেমন আয়নিক সাইজ বা আয়নিক অ্যাটমিক এবং আয়নিক রেডিয়াস, সেটাও আমরা জেড যত ইনক্রিজ করছি, অ্যাটমিক নাম্বার যখন ইনক্রিজ করছি, তখন সেটাও ধীরে, ধীরে ডিক্রিজ করে অ্যাটমিক রেডিয়াই। কারণ সেটাও অ্যাক্টিনয়েড ল্যান্থানাইড কন্ট্রাকশন এর মতনই অ্যাক্টিনয়েড কন্ট্রাকশন। কারণ তাদের লাস্ট ইলেকট্রনটা 5f এন্ট্রি করছে। তার ফলে 5f এর যেহেতু এই অরবিটালের শেল্ডিং পাওয়ারটা খুব কম, তার জন্য তাদের আউটার মোস্ট ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের কাছে আসতে পারছে পেনিট্রেট করে। তার ফলে তাদের জেট এফেক্টিভটা ইনক্রিজ করছে, অ্যাটমিক রেডিয়াটা ডিক্রিজ করছে। অক্সিডেশন স্টেটটা কিন্তু ইন্টারেস্টিং। ল্যান্থানয়েডস এলিমেন্টস গুলোর ক্ষেত্রে যেরকম +3 একটা স্টেবল অক্সিডেশন স্টেট দেখতে পাওয়া যেত, অ্যাক্টিনয়েডস এর ক্ষেত্রে কিন্তু একটা ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দেখতে পাওয়া যায়। কেন? কারণ যেহেতু তাদের ইলেকট্রনটা 5f এ আছে, ল্যান্থানয়েডস এর ক্ষেত্রে যেটা 4f এ ছিল, এখন 5f তো নিউক্লিয়াসের থেকে আরো বাইরে। তার ফলে নিউক্লিয়াসের যে এফেক্টটা সেটা 5f পর্যন্ত অতটা আসে না। তার ফলে ওই 5f ইলেকট্রন গুলোও কিন্তু বন্ডিং এ পার্টিসিপেট করতে পারে। মানে ওই ইলেকট্রন গুলোরও আয়নাইজেশন এনথালপি এতটাই কম যে তারাও বন্ডিং এ পার্টিসিপেট করতে পারে। তার ফলে তাদের এই অ্যাক্টিনয়েডস এলিমেন্ট গুলোর ক্ষেত্রে কিন্তু ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দেখতে পাওয়া যায়। মানে রেঞ্জ অফ অক্সিডেশন স্টেট দেখতে পাওয়া যায়। রেঞ্জ অফ অক্সিডেশন স্টেট কিন্তু কারণ তাদের 5f ইলেকট্রন গুলো বন্ডিং এ পার্টিসিপেট করতে পারে এবং যেহেতু এটা অনেকটা দূরে আছে নিউক্লিয়াস থেকে, তার জন্য। ব্যাস অ্যাক্টিনয়েডস নিয়ে আর বেশি ডিসকাস করার কিছু নেই তেমন। তো তো এটাই বেসিক্যালি ডি এন্ড এফ ব্লকের, তো এটাই মোটামুটি। দেন তাদের যদি
ইউজ দিয়ে ট্রানজিশন এলিমেন্টস গুলো যদি আমরা ইউজ দেখি তো মেইনলি তাদের অ্যালয় পারপাস এ ইউজ করা হয়। তাছাড়া তাদের ক্যাটালাইটিক পারপাস এ মানে ট্রানজিশন এলিমেন্ট যে অর্গানোমেটালিকস বা যে ইনঅর্গানিক যে কেমিক্যাল রিঅ্যাকশন, সেই কেমিক্যাল রিঅ্যাকশন এর ক্যাটালাইটিক পারপাস এ ট্রানজিশন মেটালকে ইউজ করা হয়। যেমন বিভিন্ন রকমের ক্যাটালিসিস আছে যেরকম জিগলার ক্যাটালিসিস, তারপর ওয়াকার প্রসেসে যখন ইথেন থেকে ইথানল যখন অক্সিডেশন করছি তার জন্য যে ক্যাটালিসিস প্যালাডিয়াম ডাইক্লোরাইড ইউজ করা হয়। তো মেইনলি ট্রানজিশন এলিমেন্টস গুলোকে অর্গানোমেটালিক্স বা ইনঅর্গানিক যে কেমিক্যাল রিঅ্যাকশনে সেগুলোতে ক্যাটালাইটিক পারপাসে ইউজ করা হয়। তো অ্যাপ্লিকেশন ফার্স্ট প্রপার্টি হচ্ছে ক্যাটালাইটিক। জিগলার জিআইএচই জিগলার ক্যাটালিস্ট হচ্ছে পলিথিন তৈরি করার জন্য। এটা TiCl4 এর সাথে অ্যালুমিনিয়াম ট্রাইমিথাইল অ্যালুমিনিয়াম ইউজ করা হয়। ওকে? এটার বেসিসটা হচ্ছে টাইটেনিয়াম টেট্রাক্লোরাইডের সাথে ট্রাইমিথাইল অ্যালুমিনিয়াম ইউজ করা হয়। এটা হচ্ছে পলিথিন তৈরি করতে এটা কাজে লাগে। মানে এটা ইউজ করা হয়। সেকেন্ড হচ্ছে ওয়াকার প্রসেসে যখন আমরা ইথেন থেকে ইথানল তৈরি করি। ইথাইন থেকে ইথানল। ইথাইন থেকে মানে বেসিক্যালি অ্যাসিটিলিন থেকে যখন ইথানল তৈরি করি সেটার জন্য প্যালাডিয়াম ডাইক্লোরাইড PtCl2 ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয়। দেন ল্যান্থানাইডস বা অ্যাক্টিনয়েডস এর ক্ষেত্রে আমরা তো বললাম যে অ্যাক্টিনয়েডস রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস। আ তো রেডিও অ্যাক্টিভ প্রপার্টিজ এর জন্য বিভিন্ন কাজে ইউজ করা হয় এবং ল্যান্থানয়েডস এর ক্ষেত্রে তাদের অ্যালয় ফরমেশন এ বা বিভিন্ন রকমের স্টিল তৈরি করতে, বুলেট সেল ইত্যাদি তৈরি করতে তাদের অ্যালয় ফর্ম করতে ল্যান্থানয়েডস এর ইউজ করে। তো এই তো বেসিক্যালি তো ডি ডি ব্লক এবং এ ব্লক এলিমেন্টস এর কিছু ইন্টারেস্টিং মানে চ্যাপ্টারটা অনেকটা বোরিং হলেও কিছু ইন্টারেস্টিং প্রপার্টিজ তো আছে। যেরকম মানে মেইনলি তাদের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা যদি আ মোটামুটিভাবে দেখি তো ইলেকট্রনিক কনফিগারেশন থেকেই তাদের যে ওভারঅল একটা প্রপার্টিজ এর ট্রেন্ড সেগুলো আমরা এক্সপ্লেন করতে পারব। তাছাড়া কিছু যে স্পেশাল প্রপার্টিজ সেগুলো যেমন ল্যান্থানাইড কন্ট্রাকশন, শিল্ডিং বা স্ক্রিনিং এফেক্ট এগুলোর জন্য তাদের যে বাকি প্রপার্টিজ সেগুলোকে আমরা এক্সপ্লেন করতে পারি। মেইনলি তাদের কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিজ কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন এর সাথেই আমরা আ এক্সপ্লেন করতে পারবো বা ইন্টারপ্রেট করতে পারবো। ওকে। সো yeah, that's it. So practice and enjoy. Yeah. See you in the next session.